তাদের যে ডিপ্লোমেসি অল অ্যারাউন্ড এটা ফেল করতেছে। আর ট্রাম্প ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে যে চেঞ্জটা হবে এটা আমি কোনো কিছু মানে দেখি না। কারণ হচ্ছে আপনারা জানেন যে ট্রাম্পের এগেনস্টে কিন্তু একটা মামলার রায় হয়েছে কয়েকদিন আগে, এবং ডিসিশন হয়েছে যে সে দোষী, বাট হি উইল কন্টিনিউ হিজ অফিস। তার মানে হচ্ছে সে কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে, নির্দোষ কিন্তু হয় নাই তার এগেনস্টে যে হুম হুম ইয়াটা ছিল। এখন ও যদি আমেরিকার যে প্রেজেন্ট ইন্টারেস্ট আছে, আমি ক্লিয়ারলি বলি আমেরিকার প্রেজেন্ট বাংলাদেশে যে ইন্টারেস্ট আছে এটা হচ্ছে মায়ানমার। মায়ানমার আপনি দেখবেন যে আমেরিকার কোনো হাই লেভেলের আসলেই প্রথমে ওরা আইসা কিন্তু রোহিঙ্গার ওখানে ভিজিট করে আসে। রোহিঙ্গার ওখানে ভিজিট টিজিট কিছু না, ওদের ওখানে ওখানে একটা এস্টাবলিশমেন্ট। মানে এই উপদেষ্টাদের ব্যাপারে ওনার অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতার কথা উনি নিজে স্বীকার করেছেন। তো সেটার সুযোগ ব্যুরোক্রেসি নিচ্ছে, বাহিনীগুলোও নিচ্ছে নিঃসন্দেহে। সেই জন্য ওনার সরলতার সুযোগ নিচ্ছে। আমরা ওনার পার্সোনালিটিটাকে মিসইউজ করছি বলতে চাই। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে এমন অনেক কিন্তু আলোচনা হচ্ছে, কারণ ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেছে। আর বাংলাদেশ যে পরিচালনা করছে এতে কি আসলে ভারতের কোনো সমর্থন বা হাত রয়েছে কিনা, অনেক প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে একটা লাইভ সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে সাবেক একজন সেনা সদস্য এবং একজন বিডিআর সদস্য, তারা কথা বলেছেন যে বাংলাদেশটা ভারত আসলে কীভাবে পরিচালনা করতেছে। আপনি যদি তার আলোচনা শুনলেন আপনি অবাক হবেন যে কীভাবে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি চুপ্পুকে দিয়ে ভারত এই দেশকে পরিচালনা করছে। আমরা তাদের সম্পূর্ণ আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। ভারতের একজন এমপি বলেছেন যে সব বাংলাদেশিদেরকে বের করে দেওয়ার জন্য, বিশেষ শেখ হাসিনাকে দিয়ে, এবং এই বের করার পর্বটা শেখ হাসিনাকে দিয়ে শুরু করার জন্য। আপনার কাছে শুনতে যে আসলে দিল্লি এইখানে লাভবান হচ্ছে নাকি কি, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সুবিধা করছে বা পথ খুঁজছে বলে আপনি মনে করেন যে এদেরকে আশ্রয় দিয়ে? সত্যিকার অর্থে যদিও ভারত দাবি করে যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ, আমার মনে হয় গত 16 বছরে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশই বিশ্বাস করবে যে এটা সত্যিকার অর্থেই ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবং সেটার প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে যে 3টা ইলেকশন হয়েছে 14 সালের পরে, 14, 18 এবং 24, এই 3টে ইলেকশন যে গণতান্ত্রিক ছিল না, এবং এই 3টা ইলেকশনের মাধ্যমে বাংলাদেশে তাদের পুতুল সরকার, একটা ফ্যাসিবাদী সরকার তারা যে কায়েম করতে সক্ষম হয়েছিল, এবং তাদের দিয়ে তারা কি কি স্বার্থ উদ্ধার করেছে এবং তার ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক দিক থেকে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি তা আমরা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। তা এখন তারা যে পরবর্তী কাজটা করছে, তারা তাদের প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে সেই সমস্ত ক্রিমিনাল যারা দেশের ব্যাপক লুটপাট করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে, তারা আজকে সেখানেই আশ্রয় নিয়েছে। এবং তাদেরকে ভারত সরকার পাসপোর্ট না থাকা সত্ত্বেও, পাসপোর্ট বাতিল হওয়া সত্ত্বেও তাদেরকে আশ্রয় দিচ্ছে। এবং যদিও তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, তারা এটা ফলো করার জন্য মোটেও কোনো আগ্রহ দেখাচ্ছে না। আমরা মোটামুটি ধারণা করতে পারি যে এই ব্যাপারে তাদের কোনো সহযোগিতা আমরা পাবো না। আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব এবং এই বিষয়ে আন্তর্জাতিক শক্তির প্রয়োজন আছে কিনা সেটা আমাদের বিবেচনা করতে হবে। এবং আমরা জানি যে আমরা শুনি সেটা আওয়ামী লীগের পক্ষ থেকেই মাঝে মাঝে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে তাদের পরিবর্তন আসবে, এবং ডোনাল্ড ট্রাম্প অলরেডি অ্যাকশন শুরু করেছে কয়েকজনকে বরখাস্ত করার মধ্য দিয়ে। আপনি কি এরকমটা মনে করেন কিনা, এরকম কোন পরিস্থিতি? আমার মনে হয় না যে ভারত বাংলাদেশ বা ভারতও তাদের প্রায়োরিটিতে কতটুকু বা দায়িত্ব নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্পের কার্যতালিকার অগ্রগণ্যতায় কোনখানে আছে সে ব্যাপারে আমার যথেষ্ট ডাউট আছে। বাংলাদেশ তো নাই, সুতরাং তারা যেটা ভাবছে এটা দিবা স্বপ্নই বলতে পারেন। প্লাস আমাদের বর্তমান যে কেয়ারটেকার প্রধান আছে তার যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি আছে, এটাকে কোনো অবস্থাতেই নেগলেক্ট করার কোনো সুযোগ নেই। এবং আমরা ভারতের কথাবার্তা বা আওয়ামী লীগের কথাবার্তায় আশ্বস্ত হতাম যদি দেখতাম যে নরেন্দ্র মোদী ট্রাম্পের ইনভেস্টিচার সেরিমনিতে উনি যাচ্ছেন, ওনার দায়িত্ব গ্রহণের সেরিমনিতে। সেটা যেহেতু যাচ্ছে না, সে ব্যাপারে আমরা যথেষ্ট বুঝতে পারছি যে তারা কতটা অ্যাডভান্টেজ পাবে ট্রাম্প ক্ষমতায় আসার পরে।
আমরা শুনতে পাচ্ছি যে মানে এই সরকার বা অনেকেই বলেন যে এই সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তে কিন্তু আক্রমণ হচ্ছে। তো কয়েকদিন পর পরই সীমান্তে উত্তেজনা, বিশেষ করে সম্প্রতি আপনি নিশ্চয়ই দেখেছেন যে চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনাটা ঘটে গেল, তারা বাংলাদেশে ঢুকে গাছপালা কেটে নিয়ে গেলো, আবার পরে ক্ষমাও চেয়েছেন। তো এই সরকার মানে সেই শর্তে বা সেই মোতাবেক আপনার কি মনে হয় যে এই সরকার আসলেও চোখ রেখে কথা বলছে, নাকি এখানে সরকারের কিছু ব্যর্থতা আছে বলে আপনি মনে করেন? সরকারের নীতিগত ভাবে ভারতের সাথে যে সম্পর্ক রাখছে বা অ্যাকশন যেটা দেখছি, বিশেষ করে প্রধান উপদেষ্টাটা নিঃসন্দেহে সেটা সঠিক, কিন্তু তার নিম্ন পর্যায়ে যে কার্যক্রমগুলো হচ্ছে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। কতগুলো বিষয় যেগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হচ্ছে যে কোনো দুই দেশের বর্ডারের এলাকাতে কোনো কার্যক্রমের যে ডিসপিউটটা হয় এবং সেটা ডিসপিউট রিজলিউশনে যে কার্যক্রম, ফ্ল্যাগ মিটিং এবং তাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা, এটা কিন্তু একটা রুটিন ব্যাপার। কিন্তু আমরা কতগুলো জায়গায় দেখছি যে এটা পরিকল্পিতভাবে এটাকে বিরাট একটা মানে মিডিয়া হাইপ বা এটা জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে। এটাতেই কিন্তু জনমনে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হচ্ছে। এটার উদ্দেশ্য দুইটা হইতে পারে। বিডিআর এর যে প্রশাসন বা যাদেরকে আমরা টিভিতে ক্যামেরাতে দেখছি, তাদের পূর্ব কার্যক্রমকে তারা কভার আপ করার জন্য চেষ্টা করছে, যে না আমরা অতীতে যা করছি এটা ঠিক না, এটাই আমরা দেখো কত সাহসী রোল প্লে করতেছি, আমরা আমাদের বর্ডারের দায়িত্ব পালন করছি। আর একটা দিক যেটা জনগণ বিভিন্নভাবে চিন্তা করছে যে যেহেতু প্রশাসনে কোনো পরিবর্তন আসে নাই, আমি যেটা এর আগেও বলেছি যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ দেশ শাসন করছে, প্রশাসন প্রধান উপদেষ্টা বাদে। সেই পরিস্থিতিতে যেটা হচ্ছে, ভারতের সাথে মনে হয় একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি করা বা ভারতকে কোনো একটা কিছু সুযোগ সৃষ্টি করার মানে একটা প্রচেষ্টা চলতেছে, যে বাংলাদেশের সাথে উত্তেজনা সৃষ্টি করে একটা অ্যাডভান্টেজ আদায় করার। দুইটাই ভালো না আমি মনে করি দেশের জন্য। আমাদের এগুলোর থেকে বেরিয়ে আসা উচিত, আমাদের কার্যক্রম স্বচ্ছ হওয়া উচিত এবং সঠিক কাজটা করা উচিত। যে কাজটা রুটিন সেটাকে রুটিন রাখা উচিত, সেটাকে শো অফ করার কিছু নাই। আমাদের সত্যিকারের যদি যোগ্যতা থাকে তাহলে সেটা আমাদের মাঠে প্রমাণ করতে হবে। জি, আমি লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। আমরা আগে জানতাম যে ভারত আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং শেখ হাসিনা অনেকগুলো চুক্তি করেছে। সেই চুক্তিগুলো যদিও এখনো আমাদের কাছে অনেকটাই অন্ধকারে রয়ে গেছে, কিছু কিছু চুক্তি। সেই জায়গা থেকে আমরা ইতিমধ্যে আমরা শুনতে পাই যে আবার বিএনপিও এক ধরনের ভারতের সাথে আতাত করার চেষ্টা করছে, আতাত করে ক্ষমতা আসার চেষ্টা করছে। তো বিএনপি কি আসলে এখন সেইটা দরকার আছে যে ভারতের সাথে আতাত করা? তাহলে এই কথাগুলো আসছে কেন? মানে প্রোপাগান্ডা হিসেবে আমরা নিব, নাকি এর মধ্যে আসলে সত্যতা বলে কিছু আছে? ধন্যবাদ। প্রথমে যেটা বলি যে ভারতের সাথে যে চুক্তিগুলো আছে, সম্ভবত 100 সামথিং চুক্তি এর মধ্যে হয়েছে, যে সবগুলাই প্রথমেই যেটা বলা উচিত যে যখন একটা নির্বাচিত সরকার থাকে, নর্মালি এই ধরনের অন্য দেশের সাথে চুক্তি হলে এটা বোধহয় সংসদে আলোচনা করার কথা, যেটা আমাদের দেশে এই প্রচলনটা নাই। বাট আমি শুনেছিলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন যে প্রথমেই ভারতের সাথে যে চুক্তিগুলো ওগুলা করবেন। বাট এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো চুক্তিরই কোনো অ্যাসেসমেন্ট বা সংস্কার বা পাবলিকের জন্য খোলা হয়নি। পাবলিকের জন্য কেন খোলা হয়নি এটার অ্যান্সার কিন্তু উনি দিতে পারবেন না এখন। এর মানে হচ্ছে যে ওই চুক্তিগুলোতে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ভারত ওখানে অ্যাডভান্টেজ নিয়েছে। ভারত যদি অ্যাডভান্টেজ নেয়, এটা যদি উনি পাবলিক করে, তাহলে পাবলিকের একটা সাপোর্ট কিন্তু পাবে, যেটা এই সরকারকে ভারতের এগেইনস্টে স্ট্রং হওয়ার জন্য আন্তর্জাতিকভাবে এটাকে স্বীকৃতি দিবে যে ভারত আমাদের প্রতি অন্যায্য যে সমস্ত চুক্তি করেছে শেখ হাসিনার সাপোর্টে, এই অ্যাডভান্টেজটা কিন্তু আসিফ নজরুল নিচ্ছে না। এটার অ্যান্সার উনি দিতে পারবেন কিনা আমি জানি না, উনি হয়তো অ্যান্সার দিতেই চাচ্ছেন না। আর সেকেন্ড যেটা বলেছেন যে বিএনপি, আমি অ্যাকচুয়ালি খুব আপসেট। আমার যে ইনফরমেশন বলে যে এর আগের যে ডিজি ছিলেন ডিজিএফআই এর মেজর জেনারেল হামিদ, তার বাসায় বিএনপি এবং আওয়ামী লীগের যারা আছে, রেস্ট অফ দা যারা আছে, তাদের একটা মিটিং করিয়েছেন উনি, যেখানে হ্যান্ডশেক করিয়ে দিয়েছেন, যেটা আমরা করি এটার পরেই। এবং ওখানে ভারতীয় প্রেজেন্সও ছিল আমি যেটা জেনেছি। তার মানে হচ্ছে
আপনি এখন একটা জিনিস দেখেন যে এই জিনিসটা তলে তলে তারা মিলে যাচ্ছে, আর সাথে সাথে আপনি দেখতেছেন যে বিএনপির লোকজনরা ভারতের সুরে কথা বলতেছে। ভারত যেটা চাচ্ছে, ভারত আগে নির্বাচন চাচ্ছে, ওনারাও চাচ্ছে। তারপরে এর কিছুদিন আগে আমরা কিন্তু দেখলাম যে বিএনপি তো ভারত, আগে থেকে রোড ম্যাপের কথা বলে আসছিল, মানে শুরু থেকেই 5ই আগস্টের। হ্যাঁ হ্যাঁ, বলতেছে যে 5ই আগস্টে নির্বাচন দিতে হবে, ওইটাকে মার্ক করার জন্য। এটা এটা অ্যাকচুয়ালি আমি এখন আপনি যদি দেখেন যে ভারতীয় সেনাপ্রধান যে কথাগুলো বলেছে, এটাতে আমি স্পষ্ট যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই সরকারের যত নেগেটিভ কিছুই থাকুক, স্টিল এই সরকারের সাথে তারা ডিলিংস করতে কিছু কিছু জিনিসে কমফোর্টেবল না। এবং এই কমফোর্টেবল না সাথে বর্ডারের ক্ল্যাশের কিন্তু কোনো সম্পর্ক নাই। বর্ডারের ক্ল্যাশে আপনি দেখবেন যে স্যার যে হাসান নাসির স্যার যেটা বললেন যে হাইপ তোলা হচ্ছে, কিন্তু আপনি দেখেন এই যতগুলা ঘটনা হয়েছে কোনোটার মধ্যে কিন্তু কোনো ক্যাজুয়ালিটি নাই, কোনো কিন্তু ক্যাজুয়ালিটি নাই। এবং এর মধ্যে কিছু মাস্টার মাইন্ড আছে, যেমন কর্নেল ইমরান ইবনে রউফ আছে, যে হচ্ছে গুম খুনের সাথে জড়িত। তার নামে অনেক ইয়াটি আছে, বা গুম খুন কমিশনে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হওয়ার সুযোগ সামনে বের হবে। এই সমস্ত লোক প্লাস হচ্ছে আপনি দেখেন যে আগের প্রশাসনকে কিন্তু জেনারেল ওয়াকার কাউকে সরায় নাই। মানে আমি বলতে পারি যে প্রফেসর ইউনুস সরায় নাই, কিন্তু আমি জানি যে সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার মধ্যে অ্যাকচুয়ালি প্রফেসর ইউনুসের কোনো কন্ট্রোল নাই। এবং ডিজি বিজিবি কে সরায় নাই। ডিজি বিজিবি যারাই হয় তারা ভারতের সাথে প্রশিক্ষণ নিয়ে এসে এখানে তাদের মানে তাদের সাথে সেনাপ্রধান যেরকম মুসলেকা দেওয়া হয়, এই বিডিআর এর যে ইয়া হয় উনিও, বিজিবির যে হয় সেও হয়। এবং সে এখন একটা করতে গেছে, একটা হাইপ তৈরি করে তার ক্রেডিবিলিটি বাড়ানোর চেষ্টা করতেছে জনগণের কাছে। হোয়ারেজ আসিফ নজরুল ইচ্ছা করলেই পারতেন যে যে চুক্তিগুলো, অসম চুক্তিগুলো যদি পাবলিক করে, আচ্ছা পাবলিক করে দিলে মানে আমরা কি লুজ করতে পারি, মানে মানে প্রশাসনিক কি জটিলতা হইতে পারে, কোনো কিছু না। আইন ইয়া করে যে একটা দেশের সাথে যদি তখন চুক্তি হবে, এটা পাবলিকলি ইয়াতে কি বলে সংসদে, পার্লামেন্টে আসার কথা, পার্লামেন্টে আসার, তার মানে হচ্ছে এটা ইজিলি এই যে 101টা চুক্তি যেটা আছে এটা ইচ্ছা করলে কিন্তু করতে পারে, এবং তাহলে একটা পাবলিক হাই যেটা হবে আর কি। কিন্তু এটা উনি করতেছে না। তাহলে উনি কার ইন্টারেস্ট দেখতেছে? উনি ভারতের ইন্টারেস্ট দেখতেছে। আর এখন আমি অ্যাকচুয়ালি বিএনপির যে সমস্ত ইয়াদের দেখতেছি, যে ওই যে বিএনপি বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন, আবার এদিকে ইয়াও বলতেছে, ভারতীয় সেনাপ্রধানও বলতেছে তাড়াতাড়ি নির্বাচন, এবং আবার ইম্পর্টেন্ট জিনিস বলতেছে যে নির্বাচিত প্রতিনিধি আসলে বাংলাদেশের সাথে সম্পর্কটা আরো উন্নয়ন হবে। তার মানে হচ্ছে প্রেজেন্ট কি সরকারের সাথে উন্নয়ন নাই? হ্যাঁ, উন্নয়ন না তো, সরকারের সাথে সম্পর্ক হবে নির্বাচিত সরকারের সাথে। কারেক্ট কারেক্ট, এইটা বুঝাইছে যে এই সরকারের সাথে তার খুব একটা কমফোর্ট। তাহলে গত 16 বছর কি ছিল সেটা প্রশ্ন। কারেক্ট কারেক্ট স্যার, কারেক্ট স্যার। আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের সাথে নুরুল কবির নিউজের সম্পাদকের একটা সাক্ষাৎকার আপনি দেখেছেন। ওখানে কিন্তু উনি একটা কথা বলেছেন যে ওই সময় কাউকে পাচ্ছিল না, যাকে তাকে উপদেষ্টা বানিয়ে দিয়েছে। আপনার মনে আছে? হ্যাঁ, উনি বলেছে যাকে সামনে পেয়েছে তাকে দিয়েছে পরিচিত। আমি এখানে বলবো হচ্ছে এটা একটা, উনি একটা লিডারশিপ কোয়ালিটি দেখেছেন। লিডারশিপ কোয়ালিটি মানে হচ্ছে উনি ভালো করেই জানেন যে ওই সময় ডিজিএফআই জেনারেল হামিদ আর প্রফেসর আসিফ নজরুল এরা মিলে তাদের একটা লিস্টকে দিছে, যেটার উপরে প্রফেসর ইউনূস জেনেও কন্ট্রোল করতে পারে নাই, কিন্তু অ্যাজ এ লিডার হি টুক দ্য ইয়া। এখানে ওনাকে আন্ডারমাইন করার কিছু নাই। আমার যেটা ধারণা, তাকে উনি দেখতে পেয়েছে যে ওই জিনিসটা উনি কন্ট্রোল করতে পারে না। ওই সময় এসে তার কতটুকু ক্ষমতা, কতটুকু উনি ইনফ্লুয়েন্স করতে পারে না বুঝেই তারা যেটা মানে আসিফ নজরুল যেটা আগে থেকে সেট করে রেখেছে ওইটার মধ্যে হয়ে গেছে। এটা হচ্ছে এই কারণে উনি বলেছেন যে যাকেই সামনে পেয়েছেন দিয়ে দিয়েছেন, বাট অ্যাকচুয়ালি তার এখানে কোনো কন্ট্রোল ছিল না। এইটা ইনিশিয়ালি যাদেরকে নেওয়া হয়েছে এগুলার কন্ট্রোল সব করেছে হচ্ছে ভারতীয় লবিস্ট, এবং আসিফ নজরুলের সাথে ভারতীয় কানেকশন থ্রু ডিজিএফআই জেনারেল হামিদ ফর লং টাইম। ইট ইজ প্রুভেন টাইম এন্ড अगेन। এটা যদি না হয় উনি কালকেই করতে পারে যে 100 ভারতের সাথে যতগুলো চুক্তি আছে উনি তো এটা পাবলিশ করে দিতে পারে। উনি কেন করতেছে না? কারণ এটা করলে ভারত ব্যাকফুটে থাকবে, আর ভারত ব্যাকফুটে থাকলে ওনার কি সমস্যা? উনি তো একজন আইন উপদেষ্টা হিসেবে ওনার সুবিধা হওয়ার কথা। সো হি ইজ সার্ভিং দ্য পারপাস অফ ইন্ডিয়া। থ্যাংক ইউ। আপাতত এখানে শেষ করছি। আপনি নিশ্চয়ই আমাদের আগের প্রোগ্রামে একজন সমন্বয়ক বলেছিল যে আসিফ নজরুল ওই মুহূর্তে কাদেরকে, কোন সমন্বয়কে নিয়ে গিয়েছিল তারা সেটা জানতো না। কারেক্ট কারেক্ট, বাট এখানে আবার সমস্যা আছে। সমন্বয়কটা কিন্তু এটা নিয়েও ক্লিয়ারলি কথা বলে নাই। মানে ক্লিয়ারলি ব্যাখ্যা দেয় নাই এটা। আমার তো মনে হয় ওদেরকে জাস্ট সাক্ষী রেখে যা আকাম একটা টিম ডিজিএফআই অধীনে টিমটা করছে, ওদেরকে হাজির রাখছে, কিন্তু ওদেরকে কোনো কার্যকলাপ রাখতে সুযোগ দেওয়া হয় নাই, বা তাদের ওই সুযোগটাও ছিল না। তারা জানতো না যে কে
ভালো কে খারাপ। এবং এখনো কি মনে হয় না যে ওদেরকে হাতে রেখেই সব কাজ করা হচ্ছে? কারণ এক্স্যাক্টলি আমরা দেখলাম যে মোস্তফা স্যার আর ফারুকীকে নিয়ে আলোচনা হলো, কিন্তু এরপরে কিন্তু তারা নিজেরাই থেমে গেল, আলটিমেটাম দিয়ে নিজেরাই কিন্তু আবার থেমে গেল। তার মানে কি আসিফ নজরুল এগুলো হ্যান্ডেল করছে কিনা, যে ছাত্রদেরকে বিশেষ করে ম্যানেজ করার বিষয়গুলো? হ্যাঁ, যেহেতু উনি সরাসরি শিক্ষক ছিলেন, তাদের অনেকেরই তাদের একটা ইনফ্লুয়েন্স তো থাকবেই, ওই ইনফ্লুয়েন্সটা উনি কাজে লাগাচ্ছেন। এবং মোট কথা হচ্ছে নর্মালি বিদেশে মানে যেভাবে কাজ করে এই দেশে, মোট কথা হচ্ছে তারা কাদেরকে রিক্রুট করে, মানে এটাকে একটা ইন্টেলিজেন্সের পরিভাষা আছে, ট্যালেন্ট হান্টিং। মানে যার ট্যালেন্ট আছে, যে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবে তাদেরকেই। হ্যাঁ, মোট কথা হচ্ছে আমরা কিন্তু হঠাৎ করে যখন তাকে ইয়া করা হলো, তাকে উপদেষ্টা করা হলো, তার কিছু কিছু কাজে কিন্তু আমরা বুঝে গেছি যে হি ইজ নট টেকিং ইন্টারেস্ট, সাথে সাথে কিন্তু সে আবার ব্যাকফুটিং এ চলে গেছে, ব্যাকফুটে যাতে সামনে না আসে। এইটাই হচ্ছে মাইন্ড গেম, মানে যাতে তাকে আড়ালে নিয়ে গেল। এবং তলে তলে কিন্তু সে আগে বলছিল যে চুক্তিগুলো প্রকাশ করে, এখন কিন্তু প্রকাশ করতেছে না, কিন্তু এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা তার ভারতীয় ইন্টারেস্ট এখানে আছে। এবং আপনি একটা জিনিস দেখেন যে আমরা যারা কথা বলি ইয়াতে, তাদের বিরুদ্ধে তো আমরা সবাই জানি যে ডিজে5 বা এরা বট কমেন্ট লাগায়। এখন আপনি যদি দেখেন ক্লিয়ারলি যে বট কমেন্ট কাদের পিছনে লাগানো, আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। মানে এখনো গোয়েন্দা সংস্থার পে রোলের মধ্যে আমাদের কিছু ইনফ্লুয়েন্সার রয়ে গেছে, এখনো কোনো ডাউট নাই। এই যে মনে করেন যে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার একটা আন্দোলন করতেছেন, হাসান নাসির স্যারের নামে একটা জিনিস জুলকারনাইন স্যার বলে দিছে। দিস ইজ, এখন হাসান নাসির যদি যে দোষটা ও বলছে 100% উনি যদি দোষীও হয়, এটা পাবলিক করার কি আছে? পাবলিক করলে কার ইন্টারেস্টটা ইয়া হচ্ছে? সরকারের। বিকজ এখন উনি যে আন্দোলনটা করতেছে, এটাতে জেনারেল ওয়াকার খুব হাসান নাসিরের উপর খুবই বিক্ষুব্ধ। উনি কয়েকজন অফিসারকে ডেকে বলছেন যে কারণ কি উনাকে ডিল করতে পারতেছে না, কারণ হি ইজ আনকম্প্রোমাইজিং। এখন কি করবে? জুলকারনাইন স্যারকে লাগাইছে তার পিছনে তাকে ইয়া করার জন্য। আবার একটা জিনিস দেখেন, আজকে যদি দেখেন যে পিনাকিদার একটা পোস্ট দেখেন, যে ওখানে বলে দিয়েছে, আমি কিন্তু আপনার শোতেই বোধহয় বলেছিলাম যে জেনারেল ওয়াকার গুমখুন কমিশনকে বলেছে যে যারা সার্ভিং অফিসার আছে এবং এলপিআর আছে, তাদেরকে গুম খুনের জন্য সেনা আইনে বিচার করবে। আপনার এখানেই তো বোধহয় বলেছিলাম, হ্যাঁ, সেনা আইনে বিচার করবে, যেটা গুম খুনের আইন কিন্তু সেনা আইনে নাই। আজকে কিন্তু পিডাকিদা ওই জিনিসটা দিয়েছে। আর আপনি যদি 6 দিন আগে জুলকারনাইন স্যারের পোস্ট দেখেন, সে একটা লেখা আর্টিকেল, এটা গোয়েন্দা সংস্থা আর্টিকেল করে দিয়েছে, আমি কোনো ডাউট নাই, যে কি বলে যে এই আইন, এদের বিচারটা সেনা আইনে হলে কেমন হয়। মানে আপনি আমি ইয়া থেকে বলতেছি, মানে মাইন্ড গেম ইয়া করা আর কি। এখন হচ্ছে সরকার এই সমস্ত লোকদের দিয়ে এখন মানে মাইন্ড গেম খেলতেছে। এখন ওই সেম বট কমেন্টটা ওর ওখানে গিয়া সেলুট বস, ইউ আর দ্য ট্রু হিরো, এরকম ইয়া দিতেছে, আর আমার এখানে এসে গান দিতেছে। এইটা আর কি। সরকার এখনো, প্রফেসর ইউনুস এখনো গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর কন্ট্রোল তার মধ্যে পুরোপুরি নাই। এরা এখনো যারা ইনফ্লুয়েন্সারদেরকে পেরোলের মধ্যে রাখতেছে এবং তাদের মতো করে সব। যেহেতু হাসান নাসির স্যার আনকম্প্রোমাইজিং, ওনাকে ইয়া করার জন্য পারতেছে না, এখন আরেকজনকে লাগাই দিচ্ছে। ধন্যবাদ। বাট ওনাকে লাগিয়ে দিয়েছে হঠাৎ করে। ওনার মানে আমরা এতদিন দেখলাম না এত কিছু সে পোস্ট করে, হঠাৎ করে ওনার ব্যাপারে। আমি একটু এই বিষয়ে বলতে চাই, আপনি সুযোগ দিলে এই বিষয়ে বলতে চাই। নাসির স্যার, সরি স্যার, আমি এই প্রসঙ্গটা এখানে আপনার অনুমতি ছাড়া নিয়ে আসছি, সরি স্যার। বলো না, ঠিক আছে, এই প্রসঙ্গটা ঠিক আছে। আমি আন্দোলনে কিন্তু আমার কোনো অভিযোগ কিন্তু করি নাই, বাট আমি কিন্তু এই সেনা আইনের অপব্যবহারের একটা বড় শিকার। এই যে বিষয়টা জুলকারনাইন আনছে, এটাও একটা চরম, বাট এই বিষয়টা আমি আনি নাই বিকজ আমার সাথে যারা আছে তাদের কষ্ট এবং তাদের সাফারিং আমার থেকে 1000 গুণ বেশি। এই জন্য কিন্তু আমারটাকে মনে করছি এটা কোনো সমস্যাই না, কিন্তু এখন যেহেতু পরিস্থিতি এমন হয়েছে আমাকে বলতে হবে। টপ করতেছিল, তাকে টপ না করার জন্য ওই জেনারেল তারেক সিদ্দিকী তার নামে একটা এলিগেশন এনে তাকে থার্ড বানাইছে। আমার সাথে তারেক সিদ্দিকী কোর্স করতেছে এবং সে তার সাথে আরো 2 জন আওয়ামী লীগার তারা ছিল, তারা কোর্সে কোনো পজিশনেই ছিল না, তাদেরকে সামনে আনতে হবে। এরশাদের ফল হয়ে গেছে, তাদের নিশ্চিত ধারণা যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে। ফারুক খান ওইখানে ট্রেনিং কোঅর্ডিনেট করেন, এই মন্ত্রী ফারুক খান, উনি ব্যাস ওই কাজে লেগে গেলেন এবং ষড়যন্ত্র করলেন। স্টাফ কলেজে কোনো পরীক্ষা হয় না যে ওখানে নকল করব, ওখানে ডিসকাশন, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট এগুলোর উপরে হয়। এই জিনিসটা বুঝতে হবে। আমি এটাই সেনা আইনের দুর্বলতাটা এখানে, যে আপনি আপনার বিরুদ্ধে যদি আমি আপনাকে হাসিনা আক্তারকে যদি শাস্তি দিতে চাই,
আমি লিখে দিব যে পরীক্ষার কোনো সিস্টেমই নাই, বলবে যে আপনি পরীক্ষাতে নকল করছেন। এই ধরনের কথা লিখে পার পাওয়া যায়, এবং লিখে আপনি আজকে লিখলেন একটা, কালকে আবার ওইটা অ্যামেন্ড করে দিবেন। এটা কারোর কাছে কোনো কৈফিয়ত কেউ আপনার কাছে চাইতে পারবেন, আপনি কারোর কাছে কৈফিয়ত চাইতে পারবেন না। এটা এমন সেনা আইন। আমি এই জন্যই বলতেছি যে এই সেনা আইনের ব্যাপক সংস্কার প্রয়োজন। এটা যত অপব্যবহার হয়, মানুষ যদি জানতো তাহলে আরো 20 বছর 30 বছর আগে এই সেনা আইন সংস্কারের আন্দোলন করতো। এখন গত 15 বছরে এত বেশি অপব্যবহার হয়েছে যে এখন এটাকে আগাইতে দেওয়া যাবে না, আর এই আইনে কার্যক্রম চালাইতে দেওয়া যাবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে। প্রফেশনালিজম বলে আর্মিতে আর কিছু বাকি নাই। সিনিয়রকে খুশি রাখতে পারলে আমি সবকিছু অ্যাচিভ করব। এই জন্য সংস্কারটা প্রয়োজন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুনবো আপনাদের থেকে আবারও। আমি ইব্রাহিম খলিল আপনার থেকে শুনতে চাই যে আইনের ব্যাপারে বা বিচারের ব্যাপারে অনেক বেশি অভিযোগ, এবং সেখানে মূল হোতা হিসেবে আসলে আসিফ নজরুলকেই দেখা হচ্ছে যে ঠিক মতো সেগুলো পরিচালনা করা হচ্ছে না ধীরগতিতে, এবং যারা পালিয়ে গেছে তারা তো পালিয়ে গেছে, যারা ধরা পড়েছে তাদেরও ঠিক মতো বিচার হচ্ছে না। এবং আসলে আজকে যেরকম একজন আইনজীবী, জিয়াউল হাসানের আইনজীবী, উনি বললেন যে যুদ্ধাপরাধী যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সেই ট্রাইব্যুনালে নাকি ওনার বিচার হওয়া সম্ভব না গুম খুনের। তো এই বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাই, এবং আপনাদের যে অভিযোগগুলো এসেছে সেগুলোর ব্যাপারে আসলে অগ্রগতি কতটুকু, এই সরকার কি পারবে সেই বিচারগুলো কমপ্লিট করতে? আসলে ধন্যবাদ আপনাকে। সরকার অবশ্যই বিচারগুলো করতে পারবে। আজকে যে এই বিষয়টা আপনি আমাকে প্রশ্ন করলেন যে বিচার এই আইনে বা এখানে বিচার হবে কিনা, ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন করেছিলেন একজন বিজ্ঞ আইনজীবী। তো বিজ্ঞ আইনজীবী আন্তর্জাতিক অপরাধ আইন যেটা আর কি, এটা হলো 1971 সালের পরে 1973 সালে আইনটা গঠিত হয়। 1973 সালে আইনের পরে এই আইনের যে 1971 সালে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় যে গণহত্যা, নরহত্যা বা জেনোসাইড যেসব ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনা নিয়ে একটা যে বাংলাদেশে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিচারের জন্যই মূলত 1973 সালে এই আইনটা পাশ হয়। 1973 সালের আইন পাশ হলো 2008 সনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে 2009 সালের 19 সেপ্টেম্বর তারা সংসদে এই আইনটার একটা সংস্কার করে, এবং এই আইনটা একটা সংশোধনী এনে তারা, আপনারা দেখেছেন যে যারা 1971 সালের ঘটনার সাথে জড়িত ছিল এবং যারা ছিল না, মোটামুটি যারা ছিল এবং যারা ছিল না সবাইকে রাজনৈতিক প্রতিহিংসামূলক একটা বিচার কিন্তু বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক এই আওয়ামী লীগ সরকারের সময় দেখেছে। তো আর এখন যে বর্তমানে যে প্রশ্নটা এখানে আসছে যে এই আইনে শুধু আপনার 71 সনের জন্য এই আইনটা করা হয়েছে, এই আইনটা শুধু 71 সনের জন্য করা হয়। আমি বাংলাদেশের নাগরিক, আমাদের দেশে ফ্যাসিস্ট যে গণহত্যা, ফ্যাসিস্ট যে হত্যা করেছে, এই গণহত্যার জন্য মূলত আবার বিগত 20 নভেম্বর আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই আইনটা আবার সংস্কার করেছে, কিছু সংশোধনী এনেছে। আমার মনে হয় যে বিজ্ঞ আইনজীবী ওই সংশোধনীটা উনি দেখেননি। ওই সংশোধনের 8টি ধারায় সংশোধন আছে। এই 8টি ধারায় আমি আবার আপনাকে একটু পিছন রিপিট করে নিয়ে যাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে তারাও কিন্তু এই আইনকে সংশোধন করে একটা বিচার কার্যক্রম বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে। যদিও ওই বিচারটা বাংলাদেশের বেশিরভাগ জনগণই জানে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত রাজনৈতিক একটা বিচার হয়েছে একটা পলিটিক্যাল দলকে, এবং তার অপোজিশন যে পলিটিক্যাল দলগুলো ছিল সেই দলগুলোর যারা মোস্ট অফ লিডার ছিল তাদেরকে অভিযুক্ত করেছে এবং দলকে অভিযুক্ত করার একটা চেষ্টা করেছে, রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ একটা বিচার দেখেছে। আর আপনার 24-এ যে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবার সংশোধন হয়েছে, 8টি ধারা সংশোধন হয়ে যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, ট্রাইব্যুনালটা গঠন হয় আপনার, সংশোধনটা হয়, আমরা সংশোধন দেখতে পাই আপনার 20 তারিখে। আর আপনার এই ট্রাইব্যুনালের যে খসড়াটা 20 তারিখে আমরা সংশোধন হয়। আপনার এই 20টা সংশোধনের 8টি ধারার যে সংশোধন আসে, সেই ধারাগুলো আমি একটু বলি আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 4-1 সংশোধন হয়, 13-1 সংশোধন হয়, 20-1 সংশোধন হয়, এবং 3টি ধারা, 3-3, 12-2 এবং 2টি ধারা নতুন ধারা উপযুক্ত করা হয়। মূলত 24-এর যে গণহত্যা হয়, ছাত্র জনতার প্রায় হিসাব মতে আর কি 2000 হত্যা হয় বাংলাদেশে, এবং আহতর তো পরিমাণ 30,000-40,000, মানে একটা বেসরকারি হিসাব প্রায় 30,000-40,000 চলে গেছে। এই হত্যা এবং আহত নিহত যেই জেনোসাইডটা আওয়ামী ফ্যাসিস্ট সরকার করেছে, তার জন্য কিন্তু এই আইনটা আবার সংশোধন করে এই বিচার কার্যক্রম শুরু করে। হ্যাঁ, শুরু হয়। তো এইখানে এই বিচার কার্যক্রম নিয়ে উনি যে ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু উপদেষ্টা পরিষদে এটা সংশোধন হয়, পাশ হয়, তো এখানে আইনগত ভাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার কার্যক্রমে কোনো মানে বাধা বা কোনো মানে আইনগত কোনো বাধা নেই। সেখানে গণহত্যার দায় যারা, এবং যারা গণহত্যার দায়ে অভিযুক্ত, তাদের বিচার আসলে এই সরকার শেষ করতে পারবে কিনা। আর হচ্ছে যে আরেকটা প্রশ্ন, জিয়াউল হাসানের ব্যাপারে ওনার আইনজীবী যেটা বলেছে যে এই ট্রাইব্যুনালে সম্ভব না ওনার বিচার করা, আসলে কি তাই? সেটারই আমি আপনাকে ব্যাখ্যাগুলো আপনাকে দিয়েছি। আমি বিচার তো ট্রাইব্যুনালে করা অবশ্যই সম্ভব, কারণ এই আইনটা আবার সংশোধন হয়েছে গত 20 তারিখে। সংশোধনের আইনে এই বিচার করা অবশ্যই সম্ভব, এবং সেই ধারাগুলো আমি আপনাকে বলেছি যে উনি যে প্রশ্নগুলো করেছে, যে উনি চলে গেছে 1971 সালে 1973 সালের আইন, কিন্তু 1973 সালের আইনটা 2008 সনে 2009 সনে একবার সংশোধন হয়েছে, এবং 2024 সনে একবার সংশোধন হয়েছে এই ফ্যাসিস্ট যে 24-এর যে গণহত্যা, এই গণহত্যার বিচার করার জন্য। তো এই আইনে, হ্যাঁ, এই আইনে বিচার করা অবশ্যই সম্ভব। এবং আপনার যে ট্রাইব্যুনালে যে ধীরগতি বা বিচার কার্যক্রম যে ধীরগতিতে আপনার যেটা বলেছেন, আসলে আইনের যে কোনো একটা বিচার করার জন্য একটা প্রসিডিউর আছে। মামলার প্রাইমারি ইনভেস্টিগেশনের পরে মামলার সাক্ষী সাক্ষ্য দেওয়া, এটা আসলে একটা সময়ের ব্যাপার। তো এই বিচার কার্যক্রম এভরি উইকই একটা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনই বিচার কার্য চলে, এবং প্রত্যেক সপ্তাহে একটা আপনারা দেখতে পান যে প্রত্যেক সপ্তাহে এই যারা অভিযুক্ত তারা কিন্তু তাদের কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়। তো কার্যক্রমের কোনো ধীরগতি নাই। আমার বিশ্বাস বর্তমান সরকার এই বিচার কার্যক্রম শেষ করে যেতে পারবে, কারণ এই বর্তমান সরকার ছাত্র জনতার বিপ্লবের পরে যে বর্তমান যে সরকার গঠিত হয়েছে, তাদের মূলত মেইন যেটা থিঙ্ক, হ্যাঁ, এই বিচার করাটাই তাদের মেইন থিঙ্ক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আপনার কাছে বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠন হয়েছে এবং গতকালকে যে জামিন হয়েছে 250 জনের, এবং আরো কয়েকজন আছে জেলে, আমরা যাদের জামিন এখনো হয়নি। কিসের ভিত্তিতে এদেরকে মানে গ্রেফতার করা হয়েছিল? 15 বছর তারা জেলে ছিল। আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার ব্যাখ্যা। আমি এই বিষয়ে যেটা এখানেও যেটা বক্তব্য রেখেছি একই কথা বলবো। আমরা দৃঢ়ভাবে সবাই বলছি এবং নিশ্চিত যে এটা কোনো বিডিআর এর কোনো বিদ্রোহ ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এটার উদ্দেশ্য আমরা সবাই একমত যে এটার উদ্দেশ্য ছিল বিডিআর কে ধ্বংস করা, সেই সাথে বাংলাদেশের 3 সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা। এটাই যদি সত্যি হয়, আমি তো মনে করি এই সৈনিকগুলাকে ব্যবহার করা হয়েছে, এদের কিছু অংশকে টাকা দিয়ে কেনা হয়েছিল যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল, কিছু ছিল হুজুকে যারা অংশগ্রহণ করেছে, তারা অপরাধের সাথে জড়িত হয়েছে, আর কিছুকে জোরপূর্বক জড়িত করা হয়েছে। এর মধ্যে আজকে আমি একটা স্টেটমেন্ট শুনলাম, গতকাল যারা ছাড়া পেয়েছে তার মধ্যে একটা ক্লার্ক, তাকে বলতে বলা হয়েছে তুমি স্বীকার করো বা তুমি অমুকের বিরুদ্ধে অভিযোগ করো, তুমি এখানে এটা করছো। সে স্বীকার করে নাই বিধায় তার জেল হয়েছে। আমি এটার সাথে সম্পূর্ণ একমত।
সব থেকে বড় বিষয় হচ্ছে যে যারা নির্দোষ প্রমাণ হয়েছে, বিচারে প্রহসন হয়েছে, তদন্তে গড়বড় হয়েছে, এটাতেও আমি মানি, কিন্তু তারপরেও 16 বছর তারা জেল খাটেছে। যারা নিরপরাধ প্রমাণ হয়েছে তাদের জামিন পাওয়ার অধিকার আছে। যাদের শাস্তি 5 বছর 10 বছর হয়েছে তাদের জামিন নিয়ে তারা আবার বিচারের আওতায় থাকবে। জামিন পাওয়া মানে কিন্তু মুক্তি পাওয়া না, কিন্তু তারা মুক্তি পেলে যেটা হবে, জাতি সঠিক তথ্য জানতে পারবে। গতকাল যে সত্যটা বের হয়েছে, আজকে বিডিআর কমিশন তো গঠন হচ্ছিলই না, সরকার অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে দিয়েছিল যে আপাতত কোনো তদন্ত হচ্ছে না। আমরা তারপরে বাধ্য করা হলো সরকারকে তদন্ত কমিশন গঠন করতে, কিন্তু সেটা কতটুকু কার্যকর সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এখনো পর্যন্ত তারা চিঠি লিখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেনা তদন্তের কপি বা ন্যাশনাল কমিশনের কপি দিতে, তারা আমি যতদূর জানি এখনো পর্যন্ত পায় নাই। তারা অফিস পায় নাই, তারা তাদের চলাচলের ব্যবস্থা পায় নাই, কোনো ক্লারিক্যাল সাপোর্ট নাই, তাদের নিরাপত্তা নাই, কোনো কিছুই নাই। তার মানে জনগণের দাবিতে একটা কমিশন গঠন করার কথা, সেটা গঠন করে দিছে, কিন্তু সেটার সাথে যে সংশ্লিষ্ট কার্যক্রম করা উচিত ছিল সেটা কোনোভাবেই কমিশনকে সেই কাজে সহায়তা করা হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি প্রায় 15 দিনের উপরে কমিশন গঠন হয়েছে, প্রায় 1 মাস হতে যাচ্ছে। কমিশন এখনো পর্যন্ত বাস্তব অর্থে বিডিআর হত্যার তদন্তে কিছুই করেনি। তারা একমাত্র কাজ যেটা করেছে, বিডিআর শহীদ পরিবারের সাথে একটা ওপেন সেশন করেছে, গণসমাবেশ। এটার কোনো প্রয়োজন ছিল না। কমিশনের কাজ আমি মনে করি এটা না। এক্স্যাক্টলি এই গণশুনানির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু কি বিবেচনায় করছে কমিশন বা তার প্রধান, উনি বলতে পারবেন। এছাড়াও যেটা আমরা খেয়াল করছি যে কমিশনের উচিত যে কোনো মূল্যে পুরনো তদন্ত রিপোর্ট তাদের হাতে নেওয়া, ওইটা যাচাই বাছাই শুরু করা, ক্রিটিক্যাল স্টেটমেন্ট যারা দিয়েছে মিডিয়াতে সবকিছু আছে সেগুলোর ব্যাপারে খোঁজ করা, প্রয়োজন হলে আরো এক্সপার্টকে সংযুক্ত করা, সেটার ব্যাপারে কোনো আগ্রহ দেখছি না। যে আইনটাকে রহিত করা প্রয়োজন, যে শাস্তিপ্রাপ্ত বা যে বিচারাধীন যাদের, এদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এদেরকে তদন্তের আওতায় নেওয়া যাবে না। এটা না হলে কিন্তু, এটা করলে তদন্তে কিছু বেরিয়ে আসবে না। যার মৃত্যুদণ্ড হয়েছে, যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সে যদি আজকে জামিনে মুক্তি পায়, তাহলে সে বেরিয়ে এসে বলবে যে তার সাথে কে কে জড়িত ছিল। এখন যারা জেলে আছে তারাও জামিনে বেরোতে পারলে তাদের শাস্তি কিন্তু মাফ হচ্ছে না। জামিন হচ্ছে অধিকার। আমি মৃত্যুদণ্ডদেরকে রাখলাম জেলে, কিন্তু বাকি যাদের শাস্তি পুরা হয়ে গেছে তারা যদি জামিনে মুক্তি পায়, এটা তো দেশ, তার মানে পাবলিক রাইট, তার দেশের নাগরিক হিসেবে তার তো অধিকার যে বিচারাধীন যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় না দিবে তার জামিন পাওয়ার অধিকার আছে। তো সে জামিন পেয়ে সে কেস লড়বে। কোন কেসটা? বিস্ফোরক মামলা। বিস্ফোরক মামলায় যেটা আমি শুনলাম, প্রথম দিকে মাত্র 30 বা 40 জনের নামে এই মামলাটা ছিল। এই 30, 40 বা 50 বা 60, সেইখানে এখন সবাইকে এই মামলার আওতায় এনে তাদেরকে স্থায়ীভাবে জেলে এবং ওইখানে মৃত্যুবরণের ইয়েটা নিশ্চিত করছে, যেটা থেকে এখন বেরিয়ে আসার জন্য আমরা, মানে বিডিআর এর সৈনিকরা যেমন আন্দোলন করছে, আমরা বলছি যে সত্যিকার অর্থে যদি আমরা বিডিআর হত্যার সঠিক তদন্ত বা দোষীদেরকে চিহ্নিত করতে চাই, তাহলে জেলে যারা আছে তাদের একাংশকে বেরিয়ে আসতে হবে, তাহলেই তারা সত্যি কথা বলবে। যার 5 বছর জেল হয়েছে, নিরপরাধ যে জেলে ছিল, সে বেরিয়ে এসে জাতিকে অনেক তথ্য দিতে পারবে। সুতরাং যারা এটা বাধা দিচ্ছে তারাও তদন্তে চায় না বলে তারা ওই দলে আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কেউ যদি বলে যে এরা যেন না বের হয়, কিন্তু সরকারের কিন্তু সচেষ্ট আছে, মানে সরকার কেন এটাতে সহযোগিতা করছে না? এই সরকারের চাপটা আমার কাছে বোধগম্য না। এটা যেহেতু একটা কমপ্লিকেটেড ইস্যু, সরকার মনে, এটা অন্তর্বর্তীকালীন সরকার এই হয়তো ঝামেলাতে জড়াতে চাচ্ছে না। এটা একটা ব্যাপক একটা ষড়যন্ত্রের কারণে এটা হয়েছে। এটার মধ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র ইনভলভ আছে। আমার মনে হয় একটা বিষয় আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা নিজে উনি একটা তদন্ত করেছেন, সেটার কাগজ উনি দিতে চাইবেন কিনা আমি জানি না। আর একটা ন্যাশনাল কমিশনের যেটা আছে ওটাও এখনো পর্যন্ত তদন্ত কমিশনকে দেওয়া হয়নি।
সুতরাং সরকারও সঠিকভাবে তদন্ত চাই কিনা, বা যারা এটার সাথে জড়িত তারা চাই কিনা, বা ডক্টর ইউনূস যে চান এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা শহীদ পরিবার নিয়ে এবং যারা অফিসার যারা নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে ডক্টর ইউনূসের সাথে 30শে ডিসেম্বর যখন দেখা করেছিলাম, উনি মানে রীতিমতন হতবাক হয়ে আমাদের কথা শুনছেন। আমাদেরকে 15-20 মিনিট টাইম দেওয়া ছিল, কিন্তু সেটা আমরা প্রায় 1 ঘন্টা উনি আমাদেরকে শুনেছেন, এবং উনি অবাক হয়েছেন। যাদের মুখ থেকে যে কাহিনী শুনছেন উনি রীতিমতন অবাক হয়েছেন, যেটা কি করে সম্ভব, আমি তো কিছুই জানি না। তা আমাদেরকেও এটা হতাশ করেছে যে উনি এতগুলো অফিসার, 1000-এর উপর অফিসারকে বের করা হয়েছে, এই 57 জন অফিসারকে কিভাবে হত্যা করা হয়েছে। কেউ বাংলাদেশের নিরাপত্তার সাথে জড়িত কেউ, এমনকি কেউ নাই যে ওনাকে এই বিষয়টা ব্রিফ করবে। এটা দুঃখজনক। কারণ আমরা জানি যে এখানে যদি বিনা বিচারে কেউ এই যে শাস্তি পেয়ে থাকে, 15 বছর, দীর্ঘ 15 বছর তারা জেলে ছিল বা এখনো আছে, আর শহীদ পরিবারগুলো এখনো মানে সঠিকভাবে বিচার পায়নি, এবং 2-1 জন শহীদ পরিবারের সাথে আমার যেটা কথা হয়েছে যে ওনারা কিভাবে হেনস্থা হয়েছে সেটা প্রকাশ্যেও বলতে পারে না, এমন কিছু নারী ঘটিত বিষয়েও ওদেরকে হেনস্থা করা হয়েছে। তো এই যে শহীদ পরিবারের, হাসিনা পা, শহীদ পরিবারের জন্য কিন্তু বিচার না, বিচার কিন্তু সারা দেশের জনগণ, 20 কোটি জনগণ কিন্তু বিচার চায়। এই বিডিআর হত্যার সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব জড়িত। এটা শুধু শহীদ পরিবারের চাহিদা না, এখন শহীদ পরিবারের চাহিদা শহীদ দিবস ঘোষণা করা, তাদেরকে আবার চাহিদা, তাদের ব্যক্তিগত অনেক চাহিদা আছে সেগুলো পূরণ করা, বাট পুরো জাতি চায় সশস্ত্র বাহিনীর, আমরা তাদের যাদের সচেতন কলিগ যারা মারা গেছে তাদের ব্যাপারে যারা ফিল করি, যারা এখনো সোচ্চার, তারা চায় যে এটা কারা করেছে সেটা বের হোক এবং তাদেরকে শাস্তির আওতায় নেওয়া হোক। এবং সেটা আনতে গেলে বর্তমান যারা প্রশাসনের সাথে জড়িত আছে, সশস্ত্র বাহিনীতে যারা আছে, তাদের অনেকেই এফেক্টেড হয়ে যাবে। এই জন্য এটাকে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই জন্যই ওই চিফ প্রসিকিউটরের সাথে, আইসিটির প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করে গোপনে নির্দেশনা দেওয়া হচ্ছে। এই যে এটা মোটেও ভালো লক্ষণ না, এটা সুবিচারের পথে মোটেও নির্দেশ করছে না যে এটা আমরা সুবিচারের দিকে যাচ্ছি। তাহলে কি আপনার কি মনে হয় যে এই সরকার যদি এই বিচারটা না করতে পারে, তাহলে পরবর্তী সরকার রাজনৈতিকভাবে যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে আসবেন তাদের পক্ষে কোনোভাবে সম্ভব হবে? কে আসবে ক্ষমতায় তার উপর নির্ভর করবে। কারণ আমরা দেখি যে জাতি জানবে, আপনি নিশ্চিত থাকেন। আমার কথা হচ্ছে যে গত 15 বছর মানুষ কিন্তু অনেক বেশি জ্ঞানী হয়ে গেছে, শিখে গেছে, বুঝে গেছে কে কি। সুতরাং কে স্বৈরাচারের পথে চলছে, কে চলছে না, কে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার পক্ষে, কে বিপক্ষে, এটা কিন্তু কাউকে আর শেখাইতে হবে না। আপনি রিক্সাওয়ালা বলেন, দিনমজুর বলেন, সেও কিন্তু জানে কে কার কথার লাইন কোনটা। তো সুতরাং কেউ যেন না ভাবে যে আমার কথা কেউ বুঝতে পারছে না। বাংলাদেশের নাগরিক কিন্তু বাই নেচার, বাই বার্থ অনেক বেশি রাজনৈতিক সচেতন, এবং সেই জন্যই কিন্তু যারা মারা গেছে, এই যে আমরা হাজার হাজার বলি, 40,000, 50,000, এরা কিন্তু কেউ কিন্তু এলিট ফ্যামিলির না, এরা আম জনতা, রাস্তার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক জনতা। এই স্কুলের ছাত্রর মধ্যেও স্কুল, কলেজ, প্রাইভেট, ইউনিভার্সিটি সবাই এবারে ইনভলভ হয়েছে। আম জনতা বেশি জীবন দিয়েছে, সুতরাং তাদের আকাঙ্ক্ষা বেশি, সুতরাং তাদের আকাঙ্ক্ষাটাকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই। এবার আমাদের এত সহজে পার পেয়ে যাবে ভাবার কোনো কারণ নাই যে আমি ইলেকশন করে আমি ক্ষমতায় আবার ফেরত আসবো, যা খুশি তাই করবো, এটা জনগণ মেনে নিবে না। আমি লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান আপনার কাছে যেটা শুনতে চাই যে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফেরত আসবে, বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় আসলে আওয়ামী লীগের একটা সুযোগ আছে। আবার বিভিন্নভাবে আমরা জটিকা মিছিল তো ভিতরে দেখতেই পাই, দেশের ভিতরে একদিন আওয়ামী লীগ হরতালও ডেকেছিল, এবং দিল্লিতে বসে বা কলকাতায় বসে তাদের বিভিন্ন মিটিংও হচ্ছে। তো সেই শক্তিটা আসলে অর্জন করতে পারবে কিনা, খুব মানে সহসায় অর্জন করতে পারবে কিনা। নির্বাচন নিয়ে যা মানে সবাই যেটা বলছে, মানে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে তারা তো বলছে যে তাদেরকে নিষিদ্ধ করবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ, তার মানে তো নির্বাচনে আসছে। তো আপনার কাছে দুটো বিষয়ই শুনতে চাই যে ওরা আসলে ট্রাম্প ওদেরকে আবার দ্বিগুণ শক্তি অর্জন করার ক্ষমতা দিতে পারবে কিনা, এবং নির্বাচনের ক্ষেত্রে ওদের কি অবস্থান থাকতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। বাট আমরা সবাই এটা জানি যে ভারতীয় যে পররাষ্ট্র সচিব জয়শঙ্কর, সে মোটামুটি 7-8 দিন ধরে ওখানে, অনেকে এটা ফান করে বলেছে যে তাবু নিয়ে নাকি বসে গেছে যে ওখানে মোদিকে যাতে ওখানে ইনভাইট করা হয়
এটা লিয়াজো করার জন্য, বাট শেষ পর্যন্ত কিন্তু সফল হয় নাই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ভারতের সাথে আমেরিকা লিয়াজোটা করে হচ্ছে টু ফেস চায়না, চায়নার সাথে কোল্ড ওয়ারটা কন্টেইন করার জন্য। বাট হোয়ারেস দেখেন চায়নার শি জিনপিংকে কিন্তু ওখানে দাওয়াত দিছে। সো হুম এখান থেকে কিন্তু আপনি সহজ ইকুয়েশন একটা ধরতে পারবেন, এবং এক্স্যাক্টলি। সহজ ইকুয়েশনটা আপনি ধরতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে ভারত এই যে রাশিয়ার উপরে স্যাংশন দিয়েছে, কিন্তু তারা কিন্তু ওখান থেকে তেল কন্টিনিউয়াস কিনতো, সে কিনে কিন্তু আমাদের কাছেও বিক্রি করতো। সেই যেটার জন্য কিন্তু তাদের দুইটা কোম্পানিকে তারা অলরেডি ইয়া করে দিচ্ছে। আর ট্রাম্প হচ্ছে বেসিক্যালি বিজনেসম্যান। সে দেখেন তার আগের টার্মে কিন্তু খুব একটা যুদ্ধ টুদ্ধ লাগায় নাই, মানে বিজনেস মানে অর্থনৈতিক ভাবে কিন্তু আমেরিকা একটু ইয়া হয়েছে, এই জন্যই হয়তো এই অর্থনৈতিক ইয়াটার জন্যই কিন্তু এবার নির্বাচিত হইতে পারছে তারপরেও। তো এখানে আমার মনে হয় না যে মানে বাংলাদেশের তো এর আগের ক্ষেত্রে আমরা যখন 111-এর ক্ষেত্রে আমেরিকাকে আমরা দোষারোপ করি যে তারা ইন্ডিয়ার কাছে বর্গা দিছিল, যে হ্যাঁ ওইটা যেরকম সত্য, বাট এখন ওইটা থেকে আমেরিকা থেকে বাংলাদেশকে ছুটাই নিছে এটাও সত্য। কিছুদিন আগে জ্যাক সুলিভান এসেছিল, এসে কিন্তু ভারতকে, আমি যেটা জানি সেটা হচ্ছে তাদেরকে শাসিয়ে দিয়ে গেছে যে বাংলাদেশের দিকে নজর না দেওয়ার জন্য। নজর না দেওয়ার ক্ষেত্রে তারা যেটা করেছে, ওরা ফিজিক্যালি কিন্তু কোনো অ্যাক্টিভিটিস চালায় না, তারা শুধু তাদের মিডিয়াটাকে আমাদের এগেনস্টে করছে। বাট মিডিয়া করে কিন্তু তারা কিন্তু এখন কিন্তু ফিজিক্যালি কোনো লাভ ইয়া হয় নাই। আপনি যদি ওদের ইন্ডিয়ার যে তাদের কতগুলা সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি আছে যারা কন্টিনিউয়াস এই সমস্ত টকশো তারা নিজেরাই অ্যারেঞ্জ করে করে, এবং এদের কিন্তু এখন শুটটা কিন্তু চেঞ্জ হয়েছে। শুটটা চেঞ্জ হয়েছে কি জন্য? কারণ তারা এইটা বুঝতে পারছে। প্রথমে আপনি যেটা বললেন যে ইয়াতে ওদের পার্লামেন্টে ভারত বাংলাদেশিদেরকে ফেরত দেওয়ার ইয়াকে মিন করেছে একজন শেখ একজন হাসিনা। এমপি হ্যাঁ, অভিযোগ একজন করেছে। এমপি বলেছে। এটার কারণটা কি? কারণ তারা এখন অ্যাসেস ওই করে যে দেখেছে নর্মালি সাহেবকে নায়ক সাহেবের উপর আক্রমণ, বাংলাদেশি একজন আক্রমণ করেছে, সেই সূত্র না, ধরে এটা হচ্ছে ওদের ইন্টেলিজেন্সের একটা মানে এমন একটা স্টোরি তৈরি করা যায়, একটা হাইপ তৈরি করার জন্য। বাট প্রবাবলি এটা আবার ক্লিয়ার হয়েছে যে সে বাংলাদেশি না। বাট জিনিসটা হচ্ছে কি, ফাইনালি যেটা হচ্ছে ওদের নর্মালি ভারত, ওদের যে বিরোধী দলগুলো আছে এরা কিন্তু দেশের ন্যাশনাল ইন্টারেস্টে সবসময় নির্বাচিত সরকারের বাংলাদেশের মতো করে না যে সরকার হইলেই বিরোধী দল হইলে বিরোধিতা করতে হবে। তারা কিন্তু সরকারকে সাপোর্ট করে যখন এটা ন্যাশনাল ইন্টারেস্ট হয়। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখতেছি যে তারা এটার এগেনস্টে কথা বলতেছে, কারণ তাদের কাছে এটা ক্লিয়ার যে ওদের ভারতের যে বর্তমান যে প্রতিবেশী দেশগুলো আছে প্রত্যেকটার সাথে তাদের খারাপ সম্পর্ক। একমাত্র বাংলাদেশের হাসিনা সরকারের সাথে ছিল, জনগণের সাথে ছিল না। এবং এইটাও এখন এই সরকার আসার পরে এবং এই ইন্ডিয়ান প্রোডাক্ট যে বয়কটের ডাক যেটা দেওয়া হয়েছে তার পরবর্তীতে এই সরকারের আমলে এখন আমরা, তারা ভাবতো যে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তাদের উপরে আমাদের নির্ভর করতে হবে, বাট এটা অলরেডি প্রুভেন যে আমরা অন্য জায়গা থেকে আনতে পারি। অ্যাকচুয়ালি তাদের বিজনেস ঠেকা ইয়া করার জন্য আমাদের তোকে দরকার। সো এই যে ডিপ্লোমেসি গুলা সব যেগুলো হচ্ছে ওদের যে ইভেন ওদের যে পশ্চিমবঙ্গ কিন্তু ওদের ইকোনমি হচ্ছে আমাদের থেকে খারাপ, ইন্ডিয়ার অন্যান্য জায়গার ইকোনমি থেকে পশ্চিমবঙ্গটা সবচেয়ে খারাপ। সো এখানে তারা নির্ভর করতো আমাদের টুরিস্টের উপরে, আমাদের যারা ওখানে চিকিৎসা সেবার এটার উপরে। এটা কিন্তু ব্যাপক ধস নামছে। সো এই সমস্ত জিনিসপত্র দেখার পরে ওদের কিন্তু বিরোধী দলরাও এখন ইয়ে হচ্ছে যে ইন্ডিয়ার যে ডিপ্লোমেসি অল অ্যারাউন্ড দ্য হিজ নেইবারহুড ইজ ব্যাড। সো এটাকে ইয়া করার জন্য এখন তারাই কথা বলা শুরু করছে। এবং এই যে ভারতীয় যে কিছু রিটায়ার্ড জেনারেল আছে এরা প্রায় টকশো করে, এদের সুর কিন্তু এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এখন বাংলাদেশের পক্ষে। আমি কয়েকদিন আগে একটা ইয়ার মধ্যে একজন সাংবাদিক বলতেছে, হোয়াই ডিডন্ট ইউ গো ইনসাইড বাংলাদেশ? তখন বলছে যে আই এম দ্য মিলিটারি অফিসার, ইউ আর নট, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য পলিটিক্স, ইটস এ সভরেন কান্ট্রি, ওয়াই জাস্ট ক্যানট গো অ্যান্ড ওয়াক ইনটু দ্য সোভরেন কান্ট্রি। মানে এটা হচ্ছে তাদের পলিটিশিয়ান, মানে এই সাংবাদিকগুলো তো এই মানে আমি একটা আজকে ইয়া দেখলাম যে ভারতীয় ম্যাক্সিমাম সাংবাদিক নাকি এইচএসসির পরে আর পড়ালেখা করে নাই। সো ওরা হচ্ছে ওই আরএসএস এর হাইপ নিয়ে চলে। সো এট প্রেজেন্ট ভারতও দেখতে পাচ্ছে যে তাদের যে ডিপ্লোমেসি অল অ্যারাউন্ড এটা ফেল করতেছে। আর ট্রাম্প ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে যে চেঞ্জটা হবে এটা আমি কোনো কিছু মানে দেখি না। কারণ হচ্ছে আপনারা জানেন যে ট্রাম্পের এগেনস্টে কিন্তু একটা মামলার রায় হয়েছে কয়েকদিন আগে, এবং ডিসিশন হয়েছে যে সে দোষী, বাট হি উইল কন্টিনিউ হিজ অফিস। তার মানে হচ্ছে সে কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে, নির্দোষ কিন্তু হয় না তার এগেনস্টে যে ইয়াটা ছিল। এখন ও যদি আমেরিকার যে প্রেজেন্ট ইন্টারেস্ট আছে, আমি ক্লিয়ারলি বলি আমেরিকার প্রেজেন্ট বাংলাদেশে যে ইন্টারেস্ট আছে এটা হচ্ছে মায়ানমার। আপনি দেখবেন যে আমেরিকার কোনো হাই লেভেলের আসলেই প্রথমে ওরা আইসা কিন্তু রোহিঙ্গার ওখানে ভিজিট করে আসে।
রোহিঙ্গার ওখানে ভিজিট টিজিট কিছু না, ওদের ওখানে ওখানে একটা এস্টাবলিশমেন্ট আছে, ওখান থেকে তারা আরাকান আর্মিকে সাপোর্ট দিচ্ছে এবং ওরা ওখানে একটা নতুন দেশ তৈরি করবে। ওদের যে অরিজিনাল যে বার্মা অ্যাক্ট যেটা আছে ওইটা হচ্ছে ওদের ইন্টারেস্ট, ওইটার জন্য বাংলাদেশের সাপোর্ট তাদের দরকার আছে। সো এখানে যদি ট্রাম্প এসে যদি ওই মানে মানে সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছে যে করবে না, যদি করে ট্রাম্প নিজেই বিপদে পড়বে। তার যে নীতি আছে, তার যে ইভেন এখন যে ইউরোপিয়ান যে দেশগুলো আছে, ইউরোপিয়ান সবগুলা দেশ কিন্তু এই ট্রাম্পের ইনোভেশনের কিন্তু দাওয়াত দেয় নাই। সো এক পার্টি তারা কিন্তু নাখোশ যে ওরা যে সমস্ত স্যাংশন দিচ্ছে, যেমন টার্কি, তারপরে ইরান এবং ইরান, তারপরে রাশিয়া, এদের সাথে কিন্তু ইউরোপ ব্যবসা করতে চায়, কিন্তু ট্রাম্প এইটার জন্য হয় নাই। পরে এমনও দেখা যেতে পারে যে এটা ফাইট করার জন্য ইউরোপ এই স্যাংশন গুলো আমেরিকা যাদের দিচ্ছে এগুলো তো তারাও স্যাংশন এগুলো বাতিল করে দিতে পারে। সো পুটিন যে একদম একটা স্মুথ সেলিং হবে, ইটস নট দ্যাট, আমি বিশ্বাস করি না। এবং ইসরায়েলি লবিটাও তাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে না। সো এরকম একটা সিচুয়েশনে সে তো অলরেডি ইরানের প্রতি সফট, এবং ইরানের উপরে যদি স্যাংশনটা সরায় ফেলায় ইউরোপিয়ান ইউনিয়ন, তাহলে কিন্তু ইরান নিজ নামে ব্যবসা করতে হবে। এখন কিন্তু তাদের প্রোডাক্ট গুলা থার্ড পার্টির মাধ্যমে ব্যবসা করতেছে, তখন কিন্তু মিডল ম্যানের ইয়াটা হয়ে যায়, তারা ইকোনমিক্যালি আরো হয়ে যাবে, হয়ে গেলেই ইট উইল বি থ্রেট টু ইসরায়েল। সো সবকিছু হিসাব কিতাব করে মানে ট্রাম্প এমন একটা স্ট্রং পজিশনে থাকবে এবং ভারতকে সাপোর্ট করবে। আই ডোন্ট থিঙ্ক এটা একটা মানে ওদের একটা ইমাজিনেশন। আমার মনে হয় ওরা অলরেডি গ্রাউন্ডে নেমে আসছে। ওদের আপনি যে বলছেন জ্যাক সুলিভানের কথা, তো অনেকে অন্যভাবে বলছে যে জ্যাক সুলিভানের সাথে ভারতের যে বৈঠকটা, সেখানে বরং বাংলাদেশের ইস্যুই প্রাধান্য পেয়েছে, যে বাংলাদেশের নির্বাচন নিয়ে, আগামী নির্বাচন নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়েও সেখানে আলোচনা হয়েছে, এরকম তো শোনা যায়। আলোচনা হয়েছে, এটা হচ্ছে তাদের বয়ান। মানে যেটা বলেছে এটা তো কেউ জ্যাক সুলিভান তো এটার কোনো স্টেটমেন্ট দেয় না, দিয়েছে কি? আই ডোন্ট থিঙ্ক সো, সরাসরি তো কোনো দেয় নাই। এটা হচ্ছে ভারতীয় মিডিয়া এটাকে প্রোপাগান্ডা করতেছে। আর অন গ্রাউন্ডে যেটা স্টোরি হচ্ছে, ওরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে দূরে রাখতে বলেছে, এবং দূরে রাখার জন্যই ওরা কিন্তু অ্যাক্টিভলি না করে শুধু মিডিয়াটাকে অ্যাক্টিভেট করাচ্ছে। আমার অ্যাসেসমেন্ট এটাই। এবং এখান থেকে এক বিন্দু কোনো সাপোর্ট পাবে না। আমরা অনেকেই জানি যে প্রফেসর ইউনূস যখন আগেরবার ট্রাম্প যখন হয়, তখন উনি বোধহয় একটা মন্তব্য করেছিলেন মানে ট্রাম্পের এগেনস্টে, এটা তাদের ক্যাম্পেইন হোল্ডাররা মনে রাখছে। বাট একটা জিনিস ওখানেও মনে রাখতে হবে যে তারাও ইন্টারন্যাশনাল একটা প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে ওদের দেশে এগুলা তো পলিটিক্যাল রেটরিক চলে না। সো অলরেডি আমরা জানি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অলরেডি কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এবং আমি মনে করি যে এটা আমেরিকার ইন্টারেস্ট, বাংলাদেশে আমেরিকার ইন্টারেস্টের জন্যই, মানে ট্রাম্প যদি চায়ও এটা থেকে বিচ্যুত করতে, হি উইল ফেস ট্রাবল টু কিপ হিজ অফিস। কারণ যে কোনো সময় এই যে কেস যেটা আছে তার নামে, এইটার এগেনস্টে প্লাস অন্য কিছু দিয়ে তাকে ইমপিচমেন্ট করে ফেলবে তারা। মানে এই থ্রেটটা তার আছে, এবং এটা তার অ্যাডভাইজাররা তাকে ভালো মতো বুঝাই দিবে, এতে কোনো ডাউট নাই। আর এই যে অনেকে বলে যে এফবিআই এর চিফ যে আছে সে হচ্ছে ইন্ডিয়ান অরিজিন, এগুলো হচ্ছে বুলশিট। এরা হচ্ছে আন্তর্জাতিকভাবে ইসকন, এমন একটা ইসকনের সদস্য, ইসকনের সদস্য, তারা সবার সাথে যোগাযোগ রাখে কি জন্য? জাস্ট তাদের নিজেদের সুবিধার জন্য। এখানে সুবিধা দেওয়ার জন্য না, এখানে সুবিধা দেওয়ার থেকে নেওয়ার হিসাব কিতাবটা বেশি। সো ওরা যারা চিন্তা করতেছে ট্রাম্প আসলে সুবিধা পাবে, আই ডোন্ট থিঙ্ক সো। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ইব্রাহিম খলিল, আপনার কাছেও একই বিষয় শুনতে চাই যে আপনি কি মনে করেন, ট্রাম্প আসলেই আওয়ামী লীগ চলে আসতে পারবে, আবার আওয়ামী লীগ আগের মতো রাজনীতি করতে পারবে, সেই রকম আপনি মনে করেন কিনা? আর পাশাপাশি আপনার কাছে আমি জানতে চাই যে গণহত্যার বিচার ছাড়াও আরো কিছু বিচার এই সরকারের কাছে মানুষ আশা করে, জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো যে অনেকদিন থেকে হচ্ছিল না, সেই জায়গাগুলোতে মানুষ আশা করে যে এই সরকারের সময় হবে। তো কিন্তু আশা অনুযায়ী কিন্তু সরকারের সেরকম কার্যকলাপ দেখতে পাচ্ছে না। আপনার কাছে, এবং সে বিশেষ করে সাগররুনি হত্যা, মুনিয়া হত্যা সহ আরো অনেক হত্যার বিষয়, এগুলো পেন্ডিং অবস্থায় আছে, কোনো অগ্রগতি নেই। তো আপনার কি মনে হয় যে সরকারের সদিচ্ছা আছে কিনা এই হত্যাগুলোর বিচার করাটা? না, অবশ্যই সরকারের সদিচ্ছা আছে। আর আপনি প্রথমে যে আমাকে প্রশ্নটা করেছিলেন যে আওয়ামী লীগ মনে করে যে ট্রাম্প আসছে তারা চলে আসবে, পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট ফেরত আসছে মানে আমার জানা নেই আর কি, পৃথিবীর ইতিহাসে আর কি, যে কোনো ফ্যাসিস্ট আবার ক্ষমতা আসছে আর কি। তো আওয়ামী লীগ যে ফ্যাসিজমের একটা রাজত্ব স্বৈরশাসক করেছিল এই দেশে, আওয়ামী লীগের আর ফিরে আসার সম্ভাবনা নেই। তো আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা, সরাসরি শেখ হাসিনা
একাধিকবার আমেরিকার সমালোচনা করছে এবং সে এটাও বলেছে যে আমি সেন্ট মার্টিন দিলে ক্ষমতা থাকতে পারবো, অন্যরা সেন্ট মার্টিন দিয়ে ক্ষমতা আসবে। তো আমাদের সেন্ট মার্টিন তো আমাদেরই রয়ে গেছে। এখন তো ইউনূস সরকার ক্ষমতায়, তো এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সেন্ট মার্টিন তো আর আমেরিকাকে দেয়নি। কিন্তু এমন একটা পরিস্থিতি আওয়ামী লীগ করেছিল আমাদের দেশটাকে ইন্ডিয়ান সাবঅর্ডিনেট কান্ট্রি করার জন্য। সেটা যদি এই সরকার ছাত্র জনতার বিপ্লব যদি না হতো, তাহলে সম্ভাবনা ছিল আমাদের বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বা মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আমরা ইন্ডিয়ান সাবঅর্ডিনেট কান্ট্রি হইতে আর আমাদের সময় লাগতো না। কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে চুক্তিগুলো বা কন্ট্রাক্ট গুলো হয়েছে, সেগুলো আমাদের স্বার্থ বিরোধী বেশিরভাগ কন্ট্রাক্ট। আর আমেরিকাতে ট্রাম্প আসছে, কিন্তু আমেরিকার যে নীতিমালা, তাদের যে পররাষ্ট্র নীতি, বৈদেশিক নীতি, তো এই নীতির মধ্যে আমেরিকা ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প চাওয়ার হাসিনা সরকারকে চাওয়ার মতো কোনো সুযোগ নেই বা সে চাবেও না। কারণ তাদের বৈদেশিক যে নীতিগুলো, এগুলা ভাগ করা, এক একটা জোনে এক একভাবে ভাগ করা। এই রিপোর্টের উপরে তাদের প্রশাসন আবার একটা রিপোর্ট দেয়। ওই ট্রাম্প তো অনেক একেবারে শেষ পর্যায়ে বা সর্বশেষ সিদ্ধান্তদাতা, ওই পর্যন্ত যাবে না। এর আগে হাসিনার যে কার্যকলাপ, হাসিনার যে স্বৈরশাসক, এই দেশের যে গণহত্যা, এই দেশে আপনার এই আপনি যে বললেন সাগররুনি হত্যা, সাংবাদিক সাগররুনি হত্যাকাণ্ডের হত্যা, এবং বিগত 16 বছর যে গুম খুন যা ঘটেছে, বিএনপির শত শত নেতা গুম খুনের শিকার হয়েছে। এবং আমরা তো বিএনপির যে নেতাকর্মী যারা, প্রায় 36 লক্ষ নেতাকর্মী মামলার শিকার। আপনার এর পরেও আপনার এই বর্তমান যে সরকার, আপনি এটাও জানেন যে বর্তমান ছাত্র জনতা আন্দোলনের পর যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের সংস্কার কাজ সহ সকল কাজে কিন্তু আমেরিকা সাপোর্ট দিচ্ছে। ইউএসএ প্রত্যেকটা কাজই আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং সাপোর্ট দিচ্ছে। তো এই সময় ট্রাম্পকে তারা একটা বিষয় আছে না এরকম আর কি, আসতেছে, ট্রাম্প আসছে, আমরা চলে আসবো, বা আমরা একটা খুশি, নিজেরা মনে করে যে আসলে ট্রাম্প আসছে হয়তো আমাদের জন্য ভালো কিছু হবে। এটা আর কি নিজেদের চিন্তা, নিজেদের খুশি হওয়ার মতো একটা চিন্তা আর কি, এর বাহিরে আসলে কিছুই না। আর আওয়ামী লীগ সরকার আমাদের এই দেশের মানুষের প্রতি যে অত্যাচার, নির্যাতন, গুম খুম করেছে। আপনি জানেন যে আমি নিজেও 2021 সনে গুমের শিকার হয়েছি র্যাবের দ্বারা, রাজনৈতিক কারণে। তো আওয়ামী লীগ সরকার যেই কার্যক্রম, দেশে যে জেনোসাইড করেছে, ফ্যাসিজম করেছে, ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে, আওয়ামী লীগ সরকারকে আমেরিকা, কারণ আমেরিকা কিন্তু গণতন্ত্রে বিশ্বাসী, তারা মানবাধিকার বিশ্বে তারা যে আপনি গুম ছিলেন বলতে কতদিন ছিলেন বা কি কারণে যদি বলেন? আমাকে র্যাব ধরে নিয়ে গেছে। আমাদের আমি সুপ্রিম কোর্ট থেকে বের হওয়ার পরে আমাকে 2021 সনের 13ই মার্চ আমাকে র্যাব নিয়ে গেছিল। 2 দিন রেখেছিল আমাকে। আইনজীবীদের আন্দোলন এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এটা নিয়ে বেশ তখন আমার এই বিষয়টা নিউজ করেছে। আমাদের যে সাংবাদিক ইলিয়াস সাহেব, সেও একটা রিপোর্ট করেছে। বিভিন্ন চাপে র্যাব আমাকে 2 দিন পরে একটা মামলা দিয়ে ছেড়ে দিতে বাধ্য হয় আর কি। তো আপনার এইরকম আমি না, শুধু আমাদের কত নেতাকর্মী তো ফেরত আসে না কখনো, বিএনপির কত নেতাকর্মী ফেরত আসে নাই, জামাত ইসলামী বাংলাদেশ, বিরোধী মতের কত নেতাকর্মী যে গুম খুন। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সাহেব বলেছেন তার সাথে আমি আপনার যে বিডিআর যে হত্যাকাণ্ডটা, এটার সাথে কারা কারা ইনভলভ, কিভাবে ঘটেছে, কতগুলো আমাদের যে বাংলাদেশ সেনাবাহিনী, দেশের যে সামরিক শক্তি, সব তো এই সরকার কি বলবো, আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে। এর আর ফেরত আসার কোনোই সম্ভাবনা নেই। আর ট্রাম্প প্রশাসনের কখনই কোনো সাপোর্ট দেওয়ার মতন কোনো কিছুই নেই। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনার কাছে যেটা জানতে চাই যে আপনার কাছে শেষ প্রশ্ন আমাদের, নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিপক্ষ হয়ে যাচ্ছে যে ছাত্রদের সাথে, যে ছাত্ররা 5ই আগস্ট পর্যন্ত রাস্তায় ছিল এবং বিভিন্ন দলও তাদের সাথে ছিল,
কিন্তু সেখানেও একটা সমস্যা যে সবাই সবার করে নিতে চায় আর কি, আন্দোলনটাকে সবাই সবার মতো করে নিতে চায়। ছাত্ররা বলে যে ছাত্রদের ক্রেডিট এটা, এবং দলগুলোর মনে করছে। কিন্তু সেখানে নির্বাচন নিয়ে যেটা হচ্ছে যে ছাত্ররা আর দল, বিশেষ করে বিএনপির সাথে মুখোমুখি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। যেমন বিএনপি যেরকম যত দ্রুত নির্বাচন চাচ্ছে, তেমনি ছাত্ররা তত পেছাতে চাচ্ছে, বা এটা আদৌ সংস্কারের নাম করে বা সংস্কার বলছে। আদৌ সংস্কারগুলো বা সঠিকভাবে হওয়া সম্ভব কিনা সেটা তো আমরা দেখলাম যে 4টা সংস্কার কমিশন অলরেডি রিপোর্ট দিয়েছে, কিন্তু বাকিগুলো এখনো দেয়নি। তা আপনার কাছে শুনতে চাই দুটো বিষয়ে, যে আপনি কি মনে করেন ভবিষ্যতে এই নিয়ে আরো কোনো কিছু হতে যাচ্ছে কিনা বাংলাদেশের পরিস্থিতিতে? আমার কাছে যেটা মনে হয় যে সংস্কারের ব্যাপারে যে রাজনৈতিক ঐক্যের প্রয়োজন ছিল সেটা হয় নাই। কেন রাজনৈতিক দলগুলোর এখন তাদের নিজস্ব একটা স্বার্থ এটার সাথে জড়িত, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবার অবস্থান নেওয়া। তো সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এবং ছাত্রদের অপ্রস্তুতিটাকে কাজে লাগিয়ে যত দ্রুত নির্বাচন করা যায়, ক্ষমতায় যাওয়া যায়, এরকম একটা প্রক্রিয়া চলছে। বাট এটা না করে আমরা যদি সবাই এইটুকু শুধু স্বীকৃতি দেই যে আমরা 16 বছর ধরে আন্দোলন করেছি, কিন্তু শেষ সাফল্য এনেছে ছাত্ররাই, সেটা 15 দিন হোক আর 5 দিন হোক। তো সুতরাং যে শেষ বিজয়টা ছিনিয়ে আনে, ক্রেডিট তাকেই দিতে হয়। এটা নিয়ে গালি দেওয়ার কিছু নাই বা এটাকে ছোট করে দেখার কিছু নাই। কিন্তু ছাত্ররাও তো অনেক ক্ষেত্রে বিএনপি কে প্রতিপক্ষ মনে করছে, সেভাবে প্রতিপক্ষ মনে করার কোনো কারণ নাই, উচিত না প্রতিপক্ষ মনে না করে। কিন্তু আমার বিষয় হচ্ছে যে আমাদের চাহিদাটা যদি ব্যাপক পার্থক্য থাকে, যে আমি এখন অগস্ট মাসে নির্বাচন চাই, আর একজন 2 বছর পরে চাই, 5 বছর পরে চাই, সেক্ষেত্রে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। কিন্তু আমাদের সবাই, আমি মনে করি জনগণের একটা মত নেওয়ার সুযোগ আছে। আমি এটা রিকোয়েস্ট করব, যদি বেশি এ ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগে, তাহলে সরকারের উচিত হবে একটা গণভোটের ব্যবস্থা করা, সেটা ইলেকট্রনিক্যালি হোক আর ফিজিক্যালি হোক। গণভোট নেওয়া উচিত যে তারা সংস্কার চায় না নির্বাচন চায়। আমি মনে করি না যে জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু বিএনপি তো নির্বাচন চায়, তো বিএনপি সেটা নির্বাচন চায় কেন আমরা সবাই জানি, আমরা বুঝি। তাদের নিশ্চয়ই একটা তাড়াহুড়া আছে। কোন মানে বিয়ের আগে কখনো রাজনৈতিক দল 15 বছর অপেক্ষা করতে হয় না, এর সাথে সময় 8 বছর অপেক্ষা করতে হয়েছিল। 15-16 বছর তো অনেক সময়। 16 বছর তো না, আরো আগে 2 বছর, এখন 1 বছর, 18 বছর। আমরা বলতেও শুনি যে নির্বাচন না দিলে তারা রাস্তায় নামবে, এরকমও হয়, এরকমও শোনা যাচ্ছে। আবার বেশি সময় দিলে খুব সহজ কাজ, রাস্তায় নামা খুব সহজ কাজ। তো বিশৃঙ্খলা সৃষ্টি করা সহজ, শান্তি প্রতিষ্ঠা করা ডিফিকাল্ট। কিন্তু আপনার কি মনে হয় যে এখন সরকারের যে পরিস্থিতি, জনগণ খুব শান্তিতে আছে, বা এরকম এই সরকার না, নাই, সেটা নাই। এটা তো ডক্টর ইউনূস নিজেও বলেছেন, স্বীকার করেছেন যে উনি জানেন না, মানে উপদেষ্টাদের ব্যাপারে ওনার অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতার কথা উনি নিজে স্বীকার করেছেন। তো সেটার সুযোগ ব্যুরোক্রেসি নিচ্ছে, বাহিনীগুলোও নিচ্ছে নিঃসন্দেহে। সেই জন্য ওনার সরলতার সুযোগ নিচ্ছে। আমরা ওনার পার্সোনালিটিটাকে মিসইউজ করছি বলতে চাই, আর কিছু না। ডক্টর ইউনূসকে আমরা ব্যবহার করছি সাইনবোর্ড হিসেবে। যে এটা পেলাম আমরা 4টা সংস্কার কমিশন থেকে, সেই রিপোর্টগুলো সম্পর্কে, বা আপনি কি রিপোর্ট না সুপারিশ সম্পর্কে এটাও যথাযথ হয়েছে কিনা সেটাও তো প্রশ্ন আছে। এটাও তো স্পষ্ট করা দরকার, পাবলিক করা দরকার। এটা মানে জমা দেওয়ার আগে একটা সামারি একটা পাবলিককে জানানো উচিত ছিল, এই ব্যাপারে কোনো সংশোধনের প্রয়োজন আছে না। ওই কমিটির 5 জন 7 জন 10 জন বা যারা এটাতে স্বতঃস্ফূর্তভাবে মতামত দিয়েছে সেটাই তো যথেষ্ট না। আমি মনে করি যে এটার একটা ব্যাপক সংশ্লিষ্টতার অভাব রয়েছে। প্লাস এই সংস্কারটা বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে এই মুহূর্তে, দ্রুত ইলেকশন হলে। নির্বাচনের ব্যাপারে আপনার শেষ কি বলার আছে, মানে সরকারের কি করা উচিত? অবশ্যই একটা সংস্কার একটা যুক্তিযুক্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত এটা হলে আবার আমরা সেই স্বৈরাচারী যুগে ফেরত যাব, যেটা এই যে বললাম সাধারণের মৃত্যুর প্রতি মানে প্রহসন হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। জীবন দিল। আমি লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। আপনার শেষ বক্তব্য, আপনিও নির্বাচনের ব্যাপারে বা সংস্কারের ব্যাপারে, ছাত্রদের ব্যাপারে আপনার শেষ মানে কি বলার আছে? কারণ ছাত্ররা কিন্তু আসলে সময় চায়,
সেটা সংস্কারের কথা বলছে বা একটা সংস্কার, একটা নির্বাচনের জন্য তারা এই আন্দোলনে নামেনি। সেটাই বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা চেষ্টা করেছিল ঘোষণাপত্রের বিষয়ে, কিন্তু সেখানেও তাদের আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ব্যর্থতাই বলা যাবে এখন পর্যন্ত, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঝুলে যাচ্ছে ঘোষণাপত্র নিয়ে। সেক্ষেত্রে আপনার কি বলার আছে মানে সার্বিক পরিস্থিতি নিয়ে? সার্বিক পরিস্থিতি নিয়ে আমি অ্যাকচুয়ালি বর্তমান পরিস্থিতি না বলে আমি যেটা চাই এটা বলি। আমি চাই হচ্ছে এমন একটা সিস্টেম তৈরি হোক যে 5 বছর পর পরে আমরা আমাদের ভোটটা ঠিকমতো দিতে পারতেছি এবং কেউ আমাদেরকে ম্যানিপুলেট করতেছে না, এবং আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো ভোটটা পরিচালনা করতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে অ্যাট প্রেজেন্ট যে গোয়েন্দা সংস্থাগুলো যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিতরে যে একটার সাথে একটাকে লাগাচ্ছে, একটার পিছনে একটা লাগাচ্ছে, এরে বলতেছে তুমি এর থেকে এখানে জয়েন করো, এরে এ করতেছে, এই জিনিসটা ইট মাস্ট স্টপ, ইট মাস্ট স্টপ। এটা প্রফেসর ইউনূসের নজরে আনা উচিত। এই জন্যই যে ডিজিএফআই এবং এনএসআইটা কিন্তু জেনারেল ওয়াকারের গোয়েন্দা সংস্থা না, এটা তার গোয়েন্দা সংস্থা। উনি এই দুজনকে ডেকে উনার আমি অ্যাট প্রেজেন্ট অ্যাকচুয়ালি সরাসরি তাদের কয়েকজনের সাথে যোগাযোগ করে যেটা বুঝেছি যে ইভেন তাদের প্রধানদের তাদের সংস্থার উপর কন্ট্রোল তাদের নাই, তাদের কন্ট্রোল না নাই। সে এই জিনিসটা এই গোয়েন্দা সংস্থাগুলো আছে হচ্ছে তাদের মেইন কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। ভারত, মায়ানমার বা এখন যে নতুন ইয়া হইতেছে যারা, বা পাকিস্তান, অন্যান্য যারা দেশ আছে তাদের আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, পলিটিক্যাল ব্যাপারে ইনফ্লুয়েন্স করতে, তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া, কাউন্টার ইন্টেলিজেন্স তৈরি করা, এগুলো হচ্ছে তাদের কাজ। বাট তারা যে এই গোয়েন্দা সংস্থাগুলো যে এই সরকারের এই ইয়াগুলাতে ইয়া করে, এই জিনিসটা সংস্কার হচ্ছে সবার আগে দরকার। এবং এইটা করার পরে যখন আমি এটা নিশ্চিত জানি যে ছাত্ররা যে দল করতেছে এটাতে গোয়েন্দা সংস্থাগুলো সাপোর্ট দিচ্ছে, আইন শৃঙ্খলা দিচ্ছে, আমি এটার বিরোধিতা করি। বিরোধিতা কি জন্য করি? আমি চাই না যে আমি এর আগের বার বলেছি, পাশের দেশের কেজরিওয়াল সরকারি চাকরি থেকে ইয়ে হয়ে একটা রাজনৈতিক দল করেছে এবং দে আর ডুইং ওয়েল। সো ওইটার উপরে আমরা যদি তাই করি তাহলে আমরা কেন জাতীয় পার্টি আর বিএনপি কে দোষ দিই যে তারা ক্যান্টনমেন্ট থেকে হয়েছে? আমরা তো দোষ দিতে পারি না। সো তাদের তো কোনো চেঞ্জ আসবে না। সো আমি মনে করি যে ছাত্রদের একটা রাজনৈতিক দল করা উচিত। আমি এটা খুব স্ট্রংলি বিশ্বাস করি, কারণ আমি মনে করি যে এই নেক্সট নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা আসে, তারাও আবার একটা এই আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ থাকবে। বাট একটা স্ট্রং বিরোধী দল যদি থাকে তাহলে এটা রোহিত করা যাবে। বাট এই স্ট্রং বিরোধী দল থাকার জন্য যে কাজটা করতে হবে এটা আমাদের ছাত্ররা বোধহয় করতেছে না। আমি রাজনৈতিক স্পেশালিস্ট নই, আমি সামরিক বিষয় নিয়ে বেশি কথা বলি, বাট আমার কাছে সাধারণভাবে যেটা মনে হচ্ছে একটা নির্বাচন সিস্টেম থাকবে, গোয়েন্দা সংস্থাগুলো এখানে ম্যানিপুলেট করবে না, এবং মনে করি যে আমরা যখন ভোট দিব নিজেরা, এবং আমরা যাদেরকে নির্বাচন করবো তাদের আমাদের পরিচালিত করবে। বাট এই জিনিসটা করার জন্য আমি মনে করি যে এই সরকার অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। ইব্রাহিম খলিল, আপনার কাছে শেষ প্রশ্ন, 1 মিনিটে শেষ করবেন প্লিজ। সেটা হচ্ছে বিএনপি কেন আসলে আওয়ামী লীগের বিচার চায় না, যেখানে ছাত্ররা আসে এটা নিয়ে খুবই চাচ্ছে এবং জনগণও চায় যে আওয়ামী লীগের বিচার হোক, কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে সেরকম শুনতে পাই না। কেন এরকম হচ্ছে? বিএনপি এটা তো বিএনপি কেন চাবে না? বিএনপি তো এখন তো বিএনপি সরকার গঠন করেনি, জনগণ চাচ্ছে। যে জনগণ চাচ্ছে জনগণের মধ্যে বিএনপিও আছে। আপনি হয়তো বলতে পারেন যে তারা জামাতের কথাও বলতে পারি, জামাতও কিন্তু সেভাবে সুদৃঢ়ভাবে বলে না যে আওয়ামী লীগের আপনার এটা তাদের একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, কিন্তু সবাই চাচ্ছে যে আওয়ামী লীগ যেরকম স্বৈরাচারী ফেসিজম যে করেছে এর বিচার হোক। আর আমি আপনার আসলে আর কি আপনার প্রশ্নটা যদি আমার এটা করেন নাই, কোন দেশের গণতন্ত্রের জন্য নির্বাচন জরুরি, আর গণতান্ত্রিক নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব না। আর গণতান্ত্রিক সরকার ব্যতীত দেশের প্রত্যেকটা অর্গান সঠিকভাবে চালানো সম্ভব না। হাসিনা আক্তার, আমি একটা আপনার অনুষ্ঠানের মাধ্যমে একটা জিনিস আবেদন করব। আমি অ্যাকচুয়ালি বিএনপির কাছে আবেদন করব যে তাদের যে নেতা তারেক রহমান, উনি যেন একটা বক্তব্য রাখেন যে তিনি পিলখানার হত্যার বিচার চান, এরকম একটা স্টেটমেন্ট আমি তার কাছে আশা করতেছি। এটা আমাদের সেনাবাহিনীতে যারা আছে এবং দেশের জনগণকে অনুপ্রাণিত করবে। কারণ আমি অ্যাকচুয়ালি খুঁজতেছিলাম যে উনার কোনো বক্তব্য আছে কিনা এই ব্যাপারে, আমি এখন পর্যন্ত পাইনি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির এবং লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ। দর্শক, সম্পূর্ণ আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে বাংলাদেশটা চলতেছে, এবং আওয়ামী লীগ যে একটা আশায় আছে ট্রাম্প ক্ষমতায় গেলে তারা
স্বস্তি ফিরবে বা তাদের পক্ষে কথা বলবে বা ডক্টর ইউনূসকে সরিয়ে দিবে, আসলেও এমন হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে ট্রাম্পের এই কয়েকদিনের বক্তব্যে, প্রেসিডেন্ট হওয়ার বক্তব্যে বোঝা যায়নি। এবং তার শুভেচ্ছা যে বক্তব্য, সেখানে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। একটাই তিনি ইঙ্গিত দিয়েছেন, তার নিজের রাষ্ট্র নিয়ে তিনি থাকবেন, আমেরিকার রীতি এবং আমেরিকার উন্নতির জন্যই তিনি কাজ করবেন, বহির্বিশ্বের কোনো দেশের উন্নতির জন্য, ভালো মন্দর জন্য কাজ করবেন না। এটাই তিনি প্রতিজ্ঞা করেছেন বা এটাই তার প্রতিশ্রুতি। এর ধারাবাহিকতা তিনি কাজও শুরু করে দিয়েছেন। এই হচ্ছে বর্তমান আমেরিকা বা বাংলাদেশের পরিস্থিতি। এবং পাশাপাশি বাংলাদেশের ভিতর যে পরিচালনা হচ্ছে, এটা মোটামুটি স্পষ্ট যে বাংলাদেশটা কারা পরিচালনা করছে এবং যারা পরিচালনার মূলে আছেন তারা আসলে কারা। যদি ডক্টর ইউনূসকে আমরা মনে করি তিনি দেশপ্রেমিক, কিন্তু আসলে তাকে এমনভাবে সেট করা হয়েছে যে তিনি কথা বলার মতো তার কোনো সুযোগ নাই। সুযোগ থাকলেও তিনি বলতে পারেন না, তার কথার কোনো মূল্যায়ন নাই। এখন তিনি না পারতেছেন কিছু করতে, না পারতেছেন কিছু বলতে, তার পরিস্থিতি এমনটা বোঝা যাচ্ছে। কিন্তু মূলত দেশ চালাচ্ছে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি এরাই।